হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে ডিসকাস করতে চলেছি, যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আজকে নিউজ পেপারের হেডিং দেখি, দা হিন্দু নিউজ পেপার থেকে আজকের এই হেডিংটি আছে, ওড়িশা গভর্নমেন্ট ডাইরেকশনস টু শার্ট ফরেস্ট রাইট সেলস প্রম্পট সেন্ট্রাল স্ক্রুটিনি। এই ফরেস্ট রাইটস অ্যাক্টস আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউতে কতটা ইম্পর্টেন্ট, তো চলো দেখা না যাক আমাদের কিছু পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, যেখানে ইউপিএসসি জিজ্ঞেস করেছে ডাইরেক্ট ফরেস্ট রাইটস অ্যাক্টস নিয়ে। প্রথম কোশ্চেন, আজকে আমরা এখানে দুটো কোশ্চেন নিয়ে এসেছি। 98 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটি জিজ্ঞেস করেছে 2018 ইউপিএসসি প্রিলিমস। এখানেও থিম সেম, দ্য ডেফিনেশন অফ ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট ইজ ইনকর্পোরেটেড ইন দ্য ফরেস্ট রাইটস অ্যাক্টস। সাথে আর দুটো স্টেটমেন্ট আছে। সেম থিমের উপর কোশ্চেন জিজ্ঞেস করেছে 2019 ইউপিএসসি প্রিলিমস। Forest dwellers have the right to fell the bamboos grown in the forest areas. এটা ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট কি, ফরেস্ট রাইটস অ্যাক্টস নিয়ে। থার্ড স্টেটমেন্ট কি আছে না, ফরেস্ট ডুয়েলার্স রেকগনিশন ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ফরেস্ট রাইটস অ্যাক্টস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই টপিকটা স্টার্ট করে রাখি আমি তোমাদেরকে একটা কথা জানি রাখি। আমাদের এই যে ইউপিএসসির যে তোমরা ইংলিশ কন্টেন্ট এখানে দেখতে পেলে, এটা তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, বেঙ্গলি ভার্সন পেয়ে যাবে। যারা যেসব স্টুডেন্টরা তোমরা ভাবছো যে বাংলা নিয়ে পড়বে বা বাংলাতে ইউপিএসসি অ্যাটেম্প্ট দেবে, তো তাদের জন্য এটা খুবই উপকারী হবে। এটা এই কন্টেন্ট কিন্তু ওয়েল রিসার্চ এবং ক্রাফটেড বানানো। ইউপিএসসিকে যে ডিমান্ড, সেই ডিমান্ডকে অ্যাড্রেস করেই বানানো হয়েছে এই কন্টেন্ট। শুধুমাত্র যে কোর জিনিসগুলো লাগে ইউপিএসসি প্রিলিমিনারি এক্সামের জন্য বা মেন্সের জন্য, সেই জন্য সেরকমভাবেই স্পেসিফিক্যালি এই কন্টেন্ট বানানো হয়েছে। তো তোমরা চলে আসো, এখানে আছে মেন টপিক। আমরা এই মেন টপিকে কী কী দেখবো, আমরা এই মেন টপিকে দেখবো কনটেক্সট কি, ফরেস্ট রাইটস অ্যাক্টসের আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো যে এই অ্যাক্টসকে কেন নিয়ে আসা হয়েছিল। অ্যাক্টসের কিছু কিছু ইম্পর্টেন্ট প্রভিশনস আছে, সেই প্রভিশনগুলো একটু দেখে নেবো। ইমপ্লিমেন্টিং এজেন্সি কে কে আছে সেগুলো আমরা একটু দেখে নেবো। আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনস কী কী আছে সেগুলো একটু দেখে নেবো, প্লাস গভর্নমেন্ট ইনিশিয়েটিভ সেগুলো। তো চলো এক এক করে স্টার্ট করা যায়। কনটেক্সট কি না, কনটেক্সট হচ্ছে গিয়ে এটাই যে রিসেন্টলি দ্য স্টেট অফ ওড়িশা ডিক্লেয়ার করেছে যে তাদের যে 50 সাবডিভিশন আছে, 50 সাবডিভিশন আছে, সেখানে যে ফরেস্ট সেল আছে সেইগুলোকে অ্যাবলিশ করে। আর এই ডিসিশনটাই মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কিন্তু স্ক্রুটিনিতে রেখেছে। এটাই হচ্ছে গিয়ে কনটেক্সট। এটাই হচ্ছে কি কনটেক্সট। দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হ্যাজ ইনিশিয়েটেড ইনকোয়ারিজ ইন্টু দ্য ওড়িশা গভর্নমেন্টস ডিসিশন টু শাট ডাউন ফরেস্ট রাইটস অ্যাক্ট সেলস. These sales were established under state government and central schemes to accelerate the implementation of the landmark 2006 laws. তো এটি থেকে হলো কনটেক্সট। তোমরা কনটেক্সটে দেখে নিয়েছো ইউপিএসসি কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশনে কিন্তু কীভাবে কোশ্চেন ফ্রেম করে, ওরা কিন্তু নিউজ পেপারে মেন হেডিং দেখে যে কী কী ইম্পর্টেন্ট নিউজ আছে, সেখান থেকে ওরা কোশ্চেন পিক আপ করে। তোমরা কনটেক্সটও দেখে নিলাম। এই কনটেক্সটে বেস করে যে যে পয়েন্টগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আমরা সেগুলো একটু দেখে নেবো। তো চলো প্রথমে শুরু করা যাক ব্যাকগ্রাউন্ড কি। দ্য ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 ব্যাকগ্রাউন্ড। দেখো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, যখন ব্রিটিশ রাজ চলছে আমাদের ইন্ডিয়াতে, তখন ওটা দুটো অ্যাক্ট ওরা পাস করে ছেড়েছে, 1878 অ্যাক্ট ল অ্যান্ড 1927 ফরেস্ট ল। 1878 অ্যান্ড 1927 ফরেস্ট লস। এই অ্যাক্টের মাধ্যমে ওরা কী করেছিল, যে ইন্ডিজিনিয়াস যে রাইটস ছিল না, ইন্ডিজিনিয়াস রাইটস যে পিপিলদের, ট্রাইবাল পিপিলদের, সেখান থেকে তাদের কিছু রাইটস ছিল, যেমন হ্যাবিটেট রাইটস, কমিউনিটি রাইটস, সেই রাইটসগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবং সেটা কোথায় দিয়েছিল, যে গভর্নমেন্টকে দেওয়া হয়েছিল, যে গভর্নমেন্টের পারমিশন ছাড়া তোমরা কিন্তু এখানে থাকতেও পারবে না, তোমরা কোনো কাজও করতে পারবে না। তো সেইটিকে অ্যাড্রেস করার জন্য আফটার ইন্ডিপেন্ডেন্স অনেক চিন্তাভাবনা চলেছে, গভর্নমেন্ট থেকে অনেক কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে ডেভেলপমেন্টের প্ল্যান স্টার্ট হয়, যেমন ড্যাম, ইলেকট্রিসিটি, ব্রিজ, ট্যুরিজম, এইসবের জন্য কি হয়, ট্রাইবাল কিন্তু এক্সপ্লয়টেশন ফেস করতে স্টার্ট করে কি ডেভেলপমেন্টের প্ল্যানের জন্য। সেখান থেকে নানা রকম প্রোটেস্ট স্টার্ট হয়, এনজিও সংগঠন যুক্ত হয়,
কোর্টে কেস যায়, এইসব যখন চলতে থাকে তখন গভর্নমেন্ট ডিসিশন কিনে যে ঠিক আছে আমরা একটা প্ল্যান নিয়ে আছি বা অ্যাক্ট নিয়ে আছি, যে অ্যাক্টের আন্ডারে ট্রাইবালদের কিছু রাইটস থাকবে, আর সেটাই নাম হচ্ছে গিয়ে ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006, যেটা পরে ইমপ্লিমেন্ট হয় 2008-এ গিয়ে। তো চলো সেখান থেকে কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট প্রভিশন দেখে নিই। ব্যাকগ্রাউন্ড তোমরা তো দেখে নিলে যে কী কিছু কলোনিয়াল লজ লাইক ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1878, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 ট্রান্সফার্ড ফরেস্ট কন্ট্রোল অন অফ দ্য গভর্নমেন্ট control to the government. Display and protest start হয় আফটার ইন্ডিপেন্ডেন্স, দ্য কমার্শিয়াল ফরেস্ট্রি। তারপরে ফরেস্ট রাইট অ্যাক্টস পাস হয় 2006 এবং কেম ইন টু ফোর্স 2008। এটা আমাদের কনটেক্সট গেলো। এরপর আমরা আসবো ফরেস্ট রাইটস অ্যাক্টস 2006। মেন কিছু প্রভিশন আছে, সেই প্রভিশনগুলো আমরা একটু জানবো, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কোনো যখন অ্যাক্ট নিয়ে আসে কোনো গভর্নমেন্ট, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক, তার কিছু একটা কোর অবজেক্টিভ থাকে। সেই কোর অবজেক্টিভটি কি না, কোর অবজেক্টিভ হচ্ছে এটাই, aims to recognize the historical rights of the scheduled tribes and other traditional forest dwellers over the forest lands. এইটি হচ্ছে গিয়ে কোর অবজেক্টিভ। নোডাল মিনিস্ট্রিকে ইউনিয়ন মিনিস্ট্রি অফ দ্য ট্রাইবাল অ্যাফেয়ার্স, খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি 2018 কোশ্চেন চলে আসো না, এক্স্যাক্টলি এই যে স্টেটমেন্টটি, এটি কিন্তু যে পয়েন্টটি বললো মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি থেকে তুলে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো মিনিস্ট্রি কতটা ইম্পর্টেন্ট। মিনিস্ট্রি, এই পয়েন্টটি নোট ডাউন করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিছু টাইপস অফ রাইটস এখানে ডিসকাস করেছে, তার মধ্যে কিছু কিছু রাইটস হচ্ছে যেমন কমিউনিটি রাইটস, ইন্ডিভিজুয়াল রাইট, হ্যাবিটেট রাইটস, প্রোটেকশন রাইটস। সেই রাইটসগুলো আমরা একটু দেখে নিই চলো। ইন্ডিভিজুয়াল রাইটস কী কী আছে না, রাইট টু কাল্টিভেট ফরেস্ট ল্যান্ড আপ টু 4 হেক্টর। আচ্ছা, এই ইন্ডিভিজুয়াল রাইট যেটা আছে, এটা কি মানে যে ল্যান্ডের উপর একজন ইন্ডিভিজুয়াল পার্সনস যিনি আছেন, সে রাইটটি কি ট্রান্সফারেবল নাকি হেরিটেবল? তো এইটার উপর একটা কিন্তু খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে। দ্য অ্যাক্ট ডাজ নট অ্যালাউ দ্য ট্রান্সফার অর সেল অফ ফরেস্ট ল্যান্ড রাইটস, কিন্তু এটা হেরিটেবল। তুমি এটা ল্যান্ডটাকে ট্রান্সফার করতে পারবে না, কিন্তু এটা মানে অন্য কাউকে ট্রান্সফার করতে পারবে না, কিন্তু এটা জন্ম যে বংশানুগতিকভাবে সেটা কিন্তু হেরিটেবল হতে পারে। কমিউনিটি ফরেস্ট রাইট কী কী আছে? কমিউনিটি মানে আমরা যদি ব্রেকডাউন করি ওয়ার্ডটাকে, কমিউনিটি মানে যেখানে হয় পন্ডস, গ্রেজিং, ওয়াটার বডিজ, আদার ওয়াটার বডিজ, ক্যানাল, ইরিগেশন, মাইনর ফরেস্ট প্রডিউস, এইগুলো আছে কি কমিউনিটি ফরেস্টের রাইটসের মধ্যে। রাইটস অফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট মানে কি? রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্টের মানে হচ্ছে এটাই, যখন কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্ট যদি স্টার্ট হয়, ধরো আজকে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে যে একটা ফরেস্টের মধ্যে একটা আমাদের ড্যাম বানানো হবে। সেই ড্যামের মধ্যে, সেই এরিয়ার মধ্যে কিছু, এই এরিয়ার মধ্যে কিছু ট্রাইবাল পিপল আছে, তো তাদেরকে তো ডিসপ্লেস করতে হবে। সে ডিসপ্লেস করার আগে কিন্তু তাদেরকে প্রপার রিহ্যাবিলিটেশন কিন্তু করতে হবে, এবং তাদেরকে প্রপার কিছু বেসিক্স যে ফ্যাসিলিটিস থাকে সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। তো এইটি হয়ে গেলে এই কিছু রকম রাইটস আছে। এলিজিবিলিটি কি আছে না, এলিজিবিলিটি হচ্ছে একটাই, যে অ্যাটলিস্ট ওই এরিয়াতে, যে এরিয়াটা ফরেস্ট রাইটস অ্যাক্টের মধ্যে আছে, সেখানে যে এরিয়াটা আছে সেখানে অ্যাটলিস্ট তোমাদের 3টে জেনারেশন, থার্ড জেনারেশন থাকতে হবে, মানে 75 ইয়ার্স একজনকে ওখানে ডিসাইড করতে হবে। ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, এগেইন ইউপিএসসি এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলেছে 2018তেই। দেখো এই যে কোশ্চেন, দ্য ডেফিনেশন অফ ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট ইজ ইনকর্পোরেটেড ইন দ্য ফরেস্ট রাইটস অ্যাক্টস। এগেন বুঝতে পারছো তাহলে ইউপিএসসি কি কোন জায়গাগুলো ফোকাস করছে, মানে অ্যাক্টসের মধ্যে কোন প্রভিশনগুলো ইম্পর্টেন্ট প্রভিশনগুলো, সেই জিনিসগুলোই এখানে তুলে ধরা হয়েছে। ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, এটা কিন্তু আমাদের ফরেস্ট রাইটস অ্যাক্টের মধ্যে ডিফাইন করা আছে। আচ্ছা, এখানে একটা স্পেশাল নোট তোমাদেরকে বলে দিই, একটা হচ্ছে ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, আর একটা হচ্ছে কি ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট। দুটোকে কিন্তু গুলিয়ে ফেলো না। ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট কিন্তু ডিফাইন করা আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেলো না। ইউপিএসসি আগের বারে 2018তে জিজ্ঞেস করেছে ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট নিয়ে,
হতে পারে এবারে জিজ্ঞেস করে নেই যে ওয়াইল্ড ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট নিয়ে যে কোথার কিসের মধ্যে ডিফাইন করা আছে, তোমরা মাথায় রেখো প্লিজ, এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। আচ্ছা, ফরেস্ট রাইটস অ্যাক্টের কিছু কিছু প্রভিশন আছে, যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে। আমরা যদি প্রথমেই দেখি ডিপিএসপি 46, আর্টিকেল 46 কি বলা হয়, যে যেখানে প্রোটেকশন অফ মাইনরিটি স্পেশালি শিডিউল্ড ট্রাইবস অ্যান্ড উইকার সেকশনস। তারপরে আসি আর্টিকেল 48A। 48 এর মধ্যে ম্যান্ডেট কি করেছেন, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, তোমরা বলে এই 48A কত নম্বর অ্যামেন্ডমেন্টের থ্রু অ্যাড করা হয়েছিল, কত নম্বর অ্যামেন্ডমেন্ট? চলো বলে দিচ্ছি, 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এর থ্রু দিয়ে কিন্তু আর্টিকেল 48কে আমাদের ডিপিএসপিতে এন্ট্রি করা হয়। ফান্ডামেন্টাল ডিউটিস একটা আছে আর্টিকেল 51G, ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন্স টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। আর্টিকেল 244, যেটি আমাদের, এটি কোন পার্টের মধ্যে আছে, এটি হচ্ছে পার্ট 10 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়া, স্পেশালি যেটা 5th and 6th শিডিউল। আচ্ছা, এই শিডিউল এরিয়া থেকে যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি, এটা ইউপিএসসি প্রিভিয়াস এর কোশ্চেন, শিডিউল এরিয়া মানে কোনটাকে বোঝায়, আর ট্রাইবাল এরিয়া মানে, এটি কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। শিডিউল এরিয়া মানে যেখানে 10টা স্টেট আছে, আর ট্রাইবাল এরিয়া যেখানে 4টে স্টেট আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। 5th শিডিউল, এটি কিন্তু এই যে 5th শিডিউল এরিয়াকে কে ডিক্লেয়ার করতে পারে, না প্রেসিডেন্ট, আর ট্রাইবাল এরিয়াকে না গভর্নর। এই কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা একটু মাথায় রেখে নিও, যেগুলো পলিটিতেও কাজে লাগতে পারে, কারণ এগুলো তো ডাইরেক্ট শুধুমাত্র যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে, এটা ডাইরেক্ট লিঙ্কেজ আছে গভর্নেন্স প্লাস এনভায়রনমেন্ট প্লাস ইকোনমিক ডেভেলপমেন্ট, এর ডাইরেক্ট লিঙ্কেজ আছে এগুলো। ইউপিএসসি এরকম টপিকই চুজ করে যেগুলো লিঙ্কেজ থাকে, একটা GS1 থেকে GS2, GS3 থেকে GS1, এরকম লিঙ্কেজ করে ওরা কোশ্চেন ফ্রেম করে ওরা। আচ্ছা, কারেন্ট স্ট্যাটাস যদি আমরা দেখি, যে কারেন্ট স্ট্যাটাস কি না, ওড়িশা হ্যাজ ইস্যুড দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ ফরেস্ট রাইটস আফটার দ্য ছত্তিশগড়। এই পয়েন্টটা তোমরা একটু ডেটা, ফ্যাকচুয়াল ডেটা, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, চ্যালেঞ্জেস কি কি আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কমিটি আছে, সেটা হচ্ছে জাকসা কমিটি। ইউপিএসসি মেন্সে যদি GS3 বা GS1 বা GS2 যেখানেই হোক না কেন, যদি ট্রাইবাল নিয়ে কোনোরকমভাবে কোনো কোশ্চেন জিজ্ঞেস করো, তোমরা কিন্তু এই জাকসা কমিটির নামটা কিন্তু মেনশন করতে ভুলো না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে। সেখানে কিছু কিছু চ্যালেঞ্জেস ফেস করছে, যে ফরেস্ট রাইটস অ্যাক্টস জাকসা কমিটি সেগুলো তুলে ধরেছে। যেমন একটা কি না, আরবিটারি রিজেকশন অফ দ্য ক্লেমস, অ্যাবসেন্স অফ দ্য ফিক্সড টাইমলাইন্স, ফরেস্ট রাইটস অফ দ্য পিপল ডিসপ্লেসড অ্যান্ড প্রসিডিউরস কমপ্লেক্সিটিস, এরকম কিছু কিছু পয়েন্ট জাকসা কমিটি থেকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, কি স্কিমস কিছু আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিসেন্টলি ট্রাইবাল পিপলদের জন্য করা হয়েছে, তাদের ডেভেলপমেন্টের জন্য এবং তাদের প্রোগ্রেসিভ ডেভেলপমেন্টের জন্য। চলো দেখে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট স্কিম তো অনেক আছে, কিন্তু এই দুটো স্কিম পার্টিকুলার কেন আমি দিয়েছি, কারণ এই দুটো স্কিম এখনো পর্যন্ত ইউপিএসসি জিজ্ঞেস করেনি। তো খুব হাইলি চান্স আছে 2026-এ এখান থেকে একটা স্কিম জিজ্ঞেস করা। তার মধ্যে একটা স্কিম কি, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। এটি কবে লঞ্চ হয়েছিল, 2024 বিরসা মুন্ডা জন্মদিনে। দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে এই স্কিমটি লঞ্চ করা হয়েছিল। কিসের জন্য, না হেলথ, এডুকেশন, লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট করার জন্য, অর্থাৎ 5 crore ট্রাইবাল পিপল, এটা মাথায় রাখবে এটা। আরেকটা হচ্ছে PM জনমান, aims to bring tribal communities mainstream, implemented by the Ministry of Tribal Affairs with states. আচ্ছা, এই ফরেস্ট রাইটস অ্যাক্টস তোমরা দেখতে পেলে যে আমরা এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রভিশনস পড়ে নিয়েছি, কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। এখানে আরেকটা প্রভিশনস যেটা আমি ডিসকাস করিনি, কিন্তু সেটা আমি এখন করতে চলি, সেটা হচ্ছে কি ফরেস্ট রাইটস অ্যাকশন নিয়ে ইমপ্লিমেন্টেশন মেকানিজম। আমি কেন করিনি, কারণ এটি হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে অ্যাসপাইরিং ব্যুরোক্র্যাটস, তো তোমাদের এইটুকু জানা দরকার যে ডিস্ট্রিক্ট লেভেলে বা গ্রামসভা লেভেলে বা স্টেট লেভেলে কিভাবে এটা ইমপ্লিমেন্ট হয়। আমি সেই জন্য এটি লাস্টে রেখেছি এই পয়েন্টটি। তো চলো দেখা যাক, এটা হচ্ছে 3-tier মেকানিজম। ফরেস্ট রাইটস অ্যাক্ট প্রথমেই যার আন্ডারে আছে সেটা হচ্ছে গ্রামসভা থেকে আসবে সাব ডিভিশনাল লেভেল কমিটি, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে আসবে স্টেট লেভেল।
গ্রাম সভা কি করবে? গ্রাম সভা করে এম্পায়ার টু স্টার্ট দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড ডিসাইডিং দ্য টাইপ অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এস দ্য কমিউনিটি ফরেস্ট রাইটস। কমিউনিটি ফরেস্ট রাইটসের যে আইডেন্টিফিকেশন সেটি কে করবে? প্রথমেই সেটা হচ্ছে গ্রাম সভা। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। সাব ডিভিশনাল লেভেল কমিটি এ কি করবে? না, যে গ্রাম সভা যে ডিসিশনটা নিয়েছে সেটি কিন্তু রিভিউ করবে কে? সাব ডিভিশন। সাব ডিভিশন থেকে উপরে কি আছে? না, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, যেটা হেড করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ফাইনাল অথরিটি ফর গ্র্যান্টিং অ্যাপ্রুভাল অফ দ্য ফরেস্ট রাইটস। এই ডিস্ট্রিক্ট লেভেলেরই যে অথরিটির যে কমিটি রিপোর্ট সেটা চলে যাবে স্টেট লেভেলে, স্টেটের কাছে, এবং সেই স্টেট কিন্তু রিপোর্ট করবে সেন্ট্রালকে। এইটি হচ্ছে প্রপার একটা মেকানিজম। তো প্রথমে আসবে গ্রাম, তারপরে সাব ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে সেন্টার। এটি হচ্ছে কি একটা ক্রোনোলজি। এটি গেল আমাদের মোটামোটা একটা কন্টেন্ট, যেখানে তোমরা ফরেস্ট রাইটস অ্যাক্টস নিয়ে তোমরা যে ডিটেলস আমরা ডিসকাস করেছি, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখানে আমরা একটা মডেল কোশ্চেন দিয়েছি, তো তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। ইউপিএসসি স্টাইলই করা হয়েছে এই কোশ্চেন। আর তোমাদের আরেকটা কথা জানিয়ে কি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই যে প্রিলিমস রাইটস এর সাথে সাথে আমাদের চলছে মেন্সেরও, যেমন ডেলি এডিটোরিয়াল এক্সপ্লেন্ড প্লাস ডিপ অ্যানালিসিস। ঠিক আছে, এই কন্টেন্টও তোমরা কিন্তু পেয়ে যাবে বাংলাতে প্লাস অ্যাজ ওয়েল এস ইংলিশে, প্লাস এর ভিডিও ডিসকাশন। আর এগুলো তোমরা কোথায় পাবে? এগুলো তো রাইস সাইজ আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো, প্লাস তোমরা ভিডিও তোমরা এখানে দেখে নেবে ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যদি প্রতিদিন এই প্রিলিমস বাইটস প্লাস মেন্সের যে কাভারেজটা হয় ডেলি হিন্দু পেপার থেকে, দ্য হিন্দু নিউজ পেপার থেকে, তোমরা যদি মিনিমামটুকু এটুকু করো, তোমাদের হলিস্টিক্যালি কভার হয়ে যাবে স্ট্যাটিক অ্যাজ ওয়েল এস কারেন্ট। কারণ আমাদের যে স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স বানানো সেটা কিন্তু স্ট্যাটিককে লিঙ্কেজ করে কিন্তু বানানো হয়। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে কি আমাদের ইনস্টিটিউট থেকে টেস্ট সিরিজ একটা লঞ্চ করা হয়েছে প্রিলিমসের জন্য, কারণ প্রিলিমস টাইম খুব সামনেই। অনলি 599 রুপিসে, যেখানে তোমার পেয়ে যাবে 52 টেস্ট, এবং একদম ইউপিএসসি স্টাইলে, যেখানে তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে টেমপ্লেট ইউজ করে ইউপিএসসি, যেখানে 15 to 20 টেমপ্লেট থাকে, যেটার বেসিসে তুমি কিন্তু কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে, এবং তোমার প্রিলিমস যে জিএস এর যে কাট অফ থাকে 88 90 যে কাট অফ থাকে, এটা কিন্তু পেরিয়ে যেতে পারবে। আমাদের সেই টেমপ্লেটকে মাথায় রেখে কিন্তু আমাদের এখানে কোশ্চেন বানানো হচ্ছে 52 সেটস, যের মধ্যে জিএস পেয়ে যাবে প্লাস সিস্যাট, 40 জিএস 12 সিস্যাট। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। আর প্রিলিমস কিন্তু খুব সামনে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।